নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। পহেলগামে নিরীহ টুরিস্টদের ওপর যারা AK-47 চালিয়েছিল, আগে তারা জিজ্ঞেস করে নিয়েছিল টুরিস্টদের ধর্ম কি, এমনকি কলমা পড়তেও বলা হয়েছিল তাদের। কিন্তু এর বদলায় ভারত পাক যুদ্ধ থামার পরেও ভারতীয় সেনা যে জঙ্গি খতম অভিযান চালু রেখেছে তাকে এক কথায় অন্যরকম ব্যাখ্যায় সাজিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর এই প্রথম শ্রীনগরে পা রাখলেন প্রতিরক্ষা মন্ত্রী। বিশ্বাসঘাতক পাকিস্তানকে ভারত যে পাল্টা জবাব দিয়েছে তার জন্য বীর সেনাদের অভিনন্দন জানালেন তিনি। এছাড়াও রাজনাথ সরাসরি জানান জঙ্গিরা খুন করেছিল ধর্মের জন্য, আর ভারতীয় সেনা জঙ্গিদের আঘাত করেছে তাদের কর্মের জন্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, যুদ্ধবিরতির পরেও জারি রয়েছে ভারতের জঙ্গি দমন অভিযান। বৃহস্পতিবারও কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হয়েছে আরও 3 জন জৈশ জঙ্গি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে, চলবে। সীমান্তে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। এবার নিরাপত্তা বাহিনীর টার্গেট দেশের অভ্যন্তরে। উপত্যকায় জঙ্গিদের সমূলে উপড়ে না ফেলা পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে অপারেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি। 48 ঘন্টার মধ্যে পুলওয়ামায় দ্বিতীয় এনকাউন্টার। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। এনকাউন্টারে আরো 3 জৈশ জঙ্গি খতম। ত্রালের নাদির গ্রামে এই সংঘর্ষ চলছে। ত্রালের অভিযানে মৃত 3 জৈশ জঙ্গির নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ওমর আহমেদ ভাট। 3 জঙ্গির বাড়ি ত্রালে। মঙ্গলবার সোপিয়ানে খতম হয়েছে 3 লস্কর জঙ্গি। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে। পহেলগামে নিরীহ পর্যটকদের মৃত্যুর জন্য দায়ী পাকিস্তানি জঙ্গিদের খুঁজে সেনাবাহিনী তল্লাশি জোরদার করেছে। বৃহস্পতিবার সংঘর্ষ বিরতির 5 দিনের মাথায় জম্মু কাশ্মীরে পৌঁছন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর রাজনাথ এই প্রথম উপত্যকায় যান। ভারতীয় সেনার চিনার কর্পসের সদর দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। পাকিস্তানের বিশ্বাসঘাতকতা নিয়ে কড়া বার্তা দেন তিনি। लगभग 21 साल पहले स्वर्गीय अटल बिहारी वाजपेयी जी के सामने इसी पाकिस्तान ने इस्लामाबाद में डिक्लेरेशन किया था कि अब उनकी धरती से आतंकवाद एक्सपोर्ट नहीं किया जाएगा, मगर पाकिस्तान ने भारत को धोखा दिया है। पाकिस्तान ने भारत को छला है और आज भी वह धोखा दे रहा है। इसका खामियाजा अब उसको भारी कीमत करके भुगतना पड़ा है, और यह कीमत यदि आतंकवादी वारदातें चलती रही तो लगातार यह बढ़ने ही वाली है। নাম পরিচয় জেনে পহেলগামে হত্যা, কিন্তু ভারত প্রত্যাঘাত করেছে জঙ্গিদের কর্ম দেখে, জানান রাজনাথ সিং। आतंकियों ने भारतीयों को धर्म पूछकर देखकर मारा, धर्म पूछकर मारा, तो हमने आतंकियों को उनका कर्म देखकर मारा है। उन्होंने धर्म देखकर बेगुनाहों की जान ली। यह पाकिस्तान का कर्म था। हमने कर्म देखकर उनका खात्मा किया। यह हमारा भारतीय धर्म। অন্যদিকে সংঘর্ষ বিরতির পর আরও একটা রাত কাটল শান্তিতে। ধীরে ধীরে জম্মু কাশ্মীর ফিরছে স্বাভাবিক ছন্দে। মঙ্গলবার থেকে উপত্যকায় খুলেছে স্কুল কলেজ, শুধু বন্ধ সীমান্ত এলাকা। কলকাতা টিভি। চীনা মিসাইল হোক বা তুর্কি ক্ষেপণাস্ত্র, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে চুরমার হয়ে গিয়েছে বিদেশ থেকে পাকিস্তানের সেই সব গোলাবারুদ। অপারেশন সিঁদুরে খান খান পাক প্রতিরক্ষা ব্যবস্থা, তলানিতে পাক বাহিনীর মনোবল। সফল প্রত্যাঘাতে সামরিক প্রতিরোধ ভেঙে চুরে দেওয়ার পরে পাকিস্তানকে চাপে রাখতে আন্তর্জাতিক কূটনীতিকে হাতিয়ার করতে চাইছে ভারত, এবং সেই লক্ষ্যে পহেলগাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ভারত সুর চড়ালো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। অন্যদিকে ভারতের সিন্ধু চুক্তির ওপরে স্থগিতাদেশ প্রত্যাহারে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে কাতর প্রার্থনা পাকিস্তানেরও। স্বাভাবিক, সিন্ধু চুক্তি স্থগিত থাকলে দুর্ভিক্ষের হাহাকার উঠবে পাকিস্তানের মাটিতে। লড়াই শুধু হাতে মেরেই হয় না, ভাতে মেরেও হয়, আর সেটাই দেখাচ্ছে ভারত।
মাত্র 4 দিনে প্রত্যাঘাত, তাতেই কুপকাত পাকিস্তানের সামগ্রিক প্রতিরোধ। বাধ্য হয়ে দিল্লির কাছে সংঘর্ষ বিরতির আর্জি ইসলামাবাদের। ভারত তাতে সম্মতি জানালেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর যে থেমে থাকবে না সে কথা গলা উঁচিয়ে ঘোষণা করেছে নয়াদিল্লি, এবং সেই লক্ষ্যে কূটনৈতিক কৌশলে পাকিস্তানকে কোণঠাসা করতে বদ্ধপরিকর ভারত। বৃহস্পতিবার ভারতের এক উচ্চপদস্থ প্রতিনিধি দল দেখা করে ইউএন অফিস অফ কাউন্টার টেরোরিজম ও কাউন্টার টেরোরিজম কমিটি এক্সিকিউটিভ ডাইরেক্টরের সঙ্গে। সেখানেই হাতে গরমাগরম প্রমাণ নিয়ে লস্করে তৈবার ছায়ায় বেড়ে ওঠা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় ভারত। পেহেলগাম হত্যাকাণ্ডের পরে দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। পরবর্তী সময়ে পাকিস্তান দায় অস্বীকার করলেও লস্করে তৈবা ও টিআরএফ এর মধ্যে যোগাযোগে ডিজিটাল ইন্টারসেপশন ও অর্থ আদান প্রদানের প্রমাণ পেশ করে পাক মদতে সন্ত্রাসবাদের মুখোশ খুলতে উদ্যোগী ভারত। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের দেওয়া অনুদানের টাকা নিহত জঙ্গি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে বলেও পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে অভিযোগ জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দল। 1267 মনিটরিং কমিটির কাছে ভারতের নালিশ, খোদ রাষ্ট্রপুঞ্জে যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করেছে তার পরিবারের 14 জনের মৃত্যুতে 14 কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে পাক সরকার। এদিন শ্রীনগরে পাকিস্তানকে আইএমএফ এর অর্থ সাহায্য নিয়ে কটাক্ষ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। कि पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। अभी आपने सुना ही होगा कैसे वह फिर एक बार इंटरनेशनल मॉनेटरी फंड आईएमएफ के पास कर्ज मांगने गया। वहीं दूसरी तरफ हमारा देश है कि हम आज उन देशों की श्रेणी में आते हैं जो आईएमएफ को फंड देते हैं ताकि आईएमएफ गरीब देशों को कर्ज दे सके। ऐसी स्थिति में हमारा ये भारत है। একই সঙ্গে পাকিস্তানকে দায়িত্ববোধহীন রাষ্ট্র আখ্যা দিয়ে কিভাবে তারা পরমাণু অস্ত্র তৈরির অনুমোদন পায় সেই প্রশ্নও তুলেছেন রাজনাথ। पूरी दुनिया ने देखा है कि कैसे गैर जिम्मेदाराना तरीके से पाकिस्तान द्वारा भारत को अनेक बार एटमी धमकियां दी गई हैं। आज श्रीनगर की धरती से मैं पूरी दुनिया के सामने यह सवाल उठाना चाहता हूं कि क्या ऐसे गैर जिम्मेदार और रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं? मैं मानता हूं कि पाकिस्तान के एटमी हथियारों को IAEA इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी की निगरानी में लिया जाना चाहिए। সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের আন্তরিক অবস্থান যাচাইয়ের পরেই সিন্ধুর জল ছাড়া হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। হাতে মারার পরে ভারতের ভাতে মারার কৌশলে হাঁসফাঁস পাকিস্তানও পাল্টা ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানাবে বলে সূত্রে খবর। কলকাতা টিভি। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, যুদ্ধের কথাই বলছি, কিন্তু এ হলো রাজনৈতিক যুদ্ধ। ভারত পাক সংঘর্ষ থামতেই গোটা দেশে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। দেশভক্তির হাওয়ায় ভোটের পাল তুলে দিতে কম বেশি মরিয়া সব দল। এই পরিস্থিতিতে একদিকে যখন সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা চলছে, ঠিক তখনই অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে পথে নামল কংগ্রেসও। প্রায় 1 ডজন শহরে জয় হিন্দ সভা করবে কংগ্রেস। জয় হিন্দ সভায় থাকবেন কংগ্রেসের প্রবীণ নেতারা, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা ও সাধারণ মানুষ। সেনাবাহিনীকে অভিবাদন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে জবাব চাইবে কংগ্রেস। অপারেশন সিঁদুরকে রাজনৈতিক প্রচারের অস্ত্র বানাতে চাইছে সব দল। সেনাবাহিনীর সাফল্যকে নিজেদের স্বার্থে ব্যবহার করে রাজনৈতিক জমি বাড়াতে চাইছে শাসক বিরোধী সব পক্ষই। একদিকে সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে বিজেপি তিরঙ্গা যাত্রা চলছে। এবার অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে পথে নামল কংগ্রেসও। প্রায় 1 ডজন শহরে জয় হিন্দ সভা করবে কংগ্রেস। জয় হিন্দ সভায় থাকবেন কংগ্রেসের প্রবীণ নেতারা, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা ও সাধারণ মানুষ। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জয় হিন্দ সভায় সেনাবাহিনীকে অভিবাদন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে জবাব চাওয়া হবে। জয় হিন্দ সভায় কংগ্রেস কেন্দ্রের কাছে একাধিক প্রশ্নের উত্তর চাইবে। পেহেলগাম কাণ্ডের 3 দিন আগে প্রধানমন্ত্রীর সফর বাতিল হলেও 22শে এপ্রিল সাধারণ মানুষের নিরাপত্তায় গাফিলতি ছিল কেন? কেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কথা প্রথমে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প? কেন তিনি দাবি করেন এই চুক্তি তার মধ্যস্থতায় হয়েছে?
কেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পরবর্তী ভারত পাক আলোচনা নিরপেক্ষ স্থানে হবে। এদিকে 25শে মে অপারেশন সিঁদুর নিয়ে শুধু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জয়রাম রমেশ বলেন, অপারেশন সিঁদুর গোটা জাতির গর্ব, এটি কোনো রাজনৈতিক দলের প্রচারের অঙ্গ হতে পারে না। তিনি আরও প্রশ্ন করেন, 25শে মে শুধু এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন বৈঠক? সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হলে সমস্যা কোথায়? অপারেশন সিঁদুর নিয়ে একদিকে বিজেপির তিরঙ্গা যাত্রা, অন্যদিকে কংগ্রেসের জয় হিন্দ সভা। সেনাবাহিনীর সাফল্যকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করে কার জমি কতটা শক্ত হবে তা সময়ই বলবে। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। তুষের আগুন ধিকি ধিকি জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলে ওঠে। ঠিক এই ঘটনারই সাক্ষী থাকলো আজ বিকাশ ভবন। চাকরিহারাদের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল বিকাশ ভবন চত্বরে। মূল গেটের ব্যারিকেড ভেঙে বেশ কিছু আন্দোলনকারী ভেতরে ঢুকে পড়েন এবং দরজার তালা বন্ধ করে দেন। নাজেহাল অবস্থা পুলিশের। চরম বিক্ষোভের মুখে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার 7 দফা দাবিতে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে শুরু হয় ঘেরাও অভিযান। শয়ে শয়ে চাকরিহারা বিকাশ ভবনের সামনে জমায়েত হন। উত্তেজনা চরমে পৌঁছয় আন্দোলনকারীদের একাংশ যখন মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং নিজেরাই গেট তালা বন্ধ করে দেন। ভবনের ভিতরে তখন প্রায় শতাধিক আন্দোলনকারী আটকে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। দুপুরের দিকে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢুকতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। কেউ কেউ তার গাড়ির সামনে শুয়ে পড়েন, এমনকি তাকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। চাকরিহারাদের দাবি, তাদের পুনরায় পরীক্ষা দেওয়া চলবে না। সরকারকে আইনি পথে এবং সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন। এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি, আজকে কেন দেখছেন? কারণ তারা ধৈর্যশীল, তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার, কিন্তু সরকার সঙ্গ দিয়েছে কি? দেয়নি। আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব? আগামীকালকে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে, সাথে আমরা গণ কনভেনশনের ডাক দিয়েছি বিকেল 4:30টার সময়। সেই বিকেল 4:30টায় নামি দামি অনেক বিশিষ্ট জনেরা তারা আসবেন, বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা আসবেন, তারা তাদের মতামত জানাবেন। কারণ এই যে শিক্ষা ব্যবস্থাটা, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হাল ফেরানো দরকার বলে আমাদের মনে হয়। কলকাতা টিভি। আরো একবার ঘর ভাঙল রাজ্য বিজেপির। কে ভাঙল? হ্যাঁ, তৃণমূলই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই পদ্ম শিবিরে বড় সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। এখন কথা হচ্ছে, এই জন বার্লাই কিন্তু বিজেপির সাংসদ থাকাকালীনই বারবার দাবি করেছিলেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার। এর জবাবে বিজেপি বলেছিল, বার্লা দলের সাংসদ হলেও আলাদা রাজ্যের দাবি তার ব্যক্তিগত বক্তব্য। হ্যাঁ, এই খেলা তো বিজেপি খেলেই থাকে। নেতা মন্ত্রীরা উল্টোপাল্টা বকলেই তাকে ব্যক্তিগত মন্তব্য বলে আরামসে পাশ কাটিয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, বার্লা তৃণমূলে তো এলেন 2024-এ আলিপুরদুয়ার থেকে বিজেপি মনোজ সিকদারকে টিকিট দেওয়ার পর থেকেই বেসুরো গাইছিলেন বার্লা। বেশ,
বিজেপি তাকে টিকিট দেয়নি, তাই তিনি দলবদল করলেন, এটুকু তো পরিষ্কার। কিন্তু বার্লার আলাদা রাজ্যের দাবি কি হলো তার? তৃণমূল কি সেই দাবি মাথায় রেখেই বার্লাকে দলে নিয়েছে, নাকি বার্লা আর আলাদা রাজ্যের দাবি জানাবেন না? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বিধানসভায় পাশ হওয়া বিল নিয়ে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছিল বিতর্ক, যার একদিকে উপরাষ্ট্রপতি ধনখড়, অন্যদিকে শীর্ষ আদালত। এবার সেই বিতর্কে আরও একটু ওজন চাপল। সুপ্রিম কোর্ট কি রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে? এবার এই প্রশ্ন তুললেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যপালদের বিল আটকে রাখা সংক্রান্ত বিতর্কে গত 8ই এপ্রিল রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিলে সই করার সময়সীমা নির্দিষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানতে চেয়েছেন, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিলে সই করার বিষয়টি সুপ্রিম কোর্ট বিচার করতে পারে কি? পাশাপাশি বিল সই করার ব্যাপারে সংবিধানে কোনো সময়সীমা বলা না থাকা সত্ত্বেও শীর্ষ আদালত তাদের ওপর এই ধরনের সময়সীমা আরোপ করতে পারে কিনা। এখন দেখা যাক সুপ্রিম কোর্টের জবাব কি হয়। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি তার কাছে দ্বিতীয়বার বিধানসভায় পাশ হয়ে আসা 10টি বিল পাঠিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য। এই সিদ্ধান্তকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মহাদেবনের 2 সদস্যের বেঞ্চ। যদি কোনো বিল রাজ্যপাল তাঁর কাছে আসার পর পুনরায় বিবেচনার জন্য রাজ্যের কাছে ফেরত পাঠান এবং রাজ্য বিধানসভা যদি সেই বিল ফের বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে সম্মতির জন্য পাঠায়, তখন তিনি সেটা আর রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন না। তিনি তখন সেই বিলে সই করতে বাধ্য। কিন্তু কতদিনে সই করবেন তা সংবিধানে স্পষ্ট করে বলা নেই। 8ই এপ্রিলের রায়ে এই সময়সীমায় নির্দিষ্ট করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত, যাতে কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি সই না করে অনন্তকাল ফেলে রাখতে না পারেন। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ তাঁদের 415 পাতার রায় বলেছিলেন, রাজ্যপালকে বিল আটকে রাখতে কোনো ভেটো পাওয়ার প্রয়োগ করার মতো ক্ষমতা সংবিধান দেয়নি। কতদিনের মধ্যে একজন রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এই ধরনের বিলের বিষয়ে বিবেচনা এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে, রায়ে সুপ্রিম কোর্ট তা নিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল। এটা সুপ্রিম কোর্ট করেছিল সংবিধানের 142 ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা অনুসারে। সংবিধানে যখন সময়সীমার বিষয়ে কিছু বলা নেই, তখন এমন রায় সঙ্গত কিনা এই নিয়ে সুপ্রিম কোর্টের মত জানতে চেয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের 143-এর 1 ধারায় রাষ্ট্রপতির এই ধরনের মতামত জানতে চাওয়ার অধিকার রয়েছে। রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের ক্ষমতা, অধিকার, ক্ষমতার সীমা কতটা তা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে 14টি প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়ে নতুন করে মতামত জানতে চাওয়ায় এটা স্পষ্ট হলো সমস্যা মিটল না, বিতর্কের দরজা আরো বড় করে খুলে গেল। কলকাতা টিভি। পলিটিক্সের সময় আরও একটা বিরতির পর আবারও ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেখতে থাকুন পলিটিক্স। বিহার নির্বাচন নিয়ে রাজনীতির নাটক জমে উঠেছে। এবার সেই নাটকের বড় একটা চরিত্রে স্বয়ং রাহুল গান্ধী, উল্টো দিকে প্রতিপক্ষ নীতিশ কুমারের সরকার। চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন, তাই তার আগে বিহারের দিকে নজর দিয়েছে সব রাজনৈতিক দলই। সময় মতো ডিগ্রি, যোগ্যতার ভিত্তিতে অধিকার এবং চাকরি নিশ্চিত করার দাবি নিয়েই বিহারের মাটিতে শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। দারভাঙ্গায় ডক্টর আম্বেদকর ওয়েলফেয়ার হোস্টেলে দলিত ও পিছড়ে বর্গের পড়ুয়াদের সামনে এই বিষয়ে রাহুল গান্ধীর ভাষণের অনুমতি চাওয়া হলে তা খারিজ করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু কেন? না, নীতিশ সরকারের তরফে কোনো জবাবই নেই। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন রাহুল ও খাড়গে।
বিধানসভা নির্বাচন মাথায় রেখে শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। সময় মতো ডিগ্রি, যোগ্যতার ভিত্তিতে অধিকার ও চাকরি নিশ্চিত করার দাবি নিয়ে এই কর্মসূচি কংগ্রেসের। বিহারের দারভাঙ্গায় ডক্টর আম্বেদকর ওয়েলফেয়ার হোস্টেলে দলিত ও পেছড়ে বর্গের পড়ুয়াদের সামনে এই বিষয়েই রাহুল গান্ধীর ভাষণের পরিকল্পনা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই মতো অনুমতি চাওয়া হলে তা খারিজ করে দেয় স্থানীয় ডিস্ট্রিক্ট পাবলিক রিলেশন অফিসার। কিন্তু কেন খারিজ করা হয়েছে তার কোনো কারণ ওই বিজ্ঞপ্তিতে দেয়নি প্রশাসন। বদলে স্থানীয় পৌরসভার কাছে নগর ভবনে বিকল্প জায়গা দেওয়া হয় কর্মসূচির জন্য। যদিও বিকল্প ব্যবস্থায় রাজি হয়নি কংগ্রেস, শুরু হয় বিক্ষোভ। রাহুলকে হোস্টেলের রাস্তায় যাওয়ার পথেই বাধা দেয় পুলিশ। चाहते हैं कि मैं आपसे ना मिलूं, आपकी जो मांगे हैं वो ना उठाऊं, मगर रोका नहीं जा सकता। ঘটনার তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক্সে লেখেন, দলিত, বঞ্চিত ও অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা কি সংবিধান পরিপন্থী? তাদের লেখাপড়া, নিয়োগ পরীক্ষা ও চাকরি নিয়ে কথা বলা কি পাপ? জেডিইউ বিজেপি সরকারের সিদ্ধান্ত এখনো একতন্ত্রের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। গণতন্ত্রের জন্মস্থান বিহার, সময় এলে জেডিইউ বিজেপি সরকারকে উপযুক্ত জবাব দেবে। পরে স্থানীয় জেলা শাসক জানান, নিরাপত্তা এবং আইনি উদ্বেগের কারণে হোস্টেলে অনুষ্ঠানে আপত্তি জানায় প্রশাসন, যার তীব্র প্রতিবাদ জানান রাহুল গান্ধীও। जब तक इन्होंने प्राइवेट इंस्टीट्यूशंस में रिजर्वेशन नहीं किया तब तक हम आगे बढ़ते जाएंगे, लड़ते जाएंगे, क्योंकि आप 90% हो, आप अपनी स्ट्रेंथ समझो। आपको भटकाकर, डराकर, दबाकर, आपके ध्यान के को इधर उधर करके आपको रोका जाता है। इस देश में आपके लिए कोई जगह नहीं है। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা। তার কর্মসূচিতে কোনো কারণ উল্লেখ না করে অনুমতি না দেওয়া কেবল অসম্মানজনকই নয়, বরং রাজনৈতিক অঙ্গুলি হেলন যে আছে তা স্পষ্ট হয়ে যায়। আর এতেই পরিষ্কার, বিহার বিধানসভা ভোটের আগে দলিতদের নিয়ে কংগ্রেসের কর্মসূচিতে চিন্তিত বিজেপি জেডিইউ শাসক জোট। কলকাতা টিভি। মন্ত্রী বলে ছাড় পাবেন না। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ জঙ্গিদের বোন বলেছিলেন কর্নেল সোফিয়া কুরেশিকে। এরপর মধ্যপ্রদেশ হাইকোর্ট শাহের বিরুদ্ধে সুমোটো বা শতপ্রণোদিতভাবে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। শাহ ক্ষমা চেয়ে বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে এবং এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান, কিন্তু এসব করে কোনো লাভই হলো না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই সাফ জানিয়েছেন, মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন তার থেকে সংযম কাম্য। আমরা মনে করি একজন মন্ত্রী দায়িত্বের সঙ্গে কথা বলবেন। গাভাই আরও জানিয়েছেন, বিজয় শাহের এই মন্তব্য শুধু কুরেশিকেই নয়, পুরো সশস্ত্র বাহিনীর মর্যাদাকেই আঘাত করেছে, যা ফৌজদারি অপরাধ। অন্যদিকে বিজয় শাহ তার খেলা খেলেই চলেছেন, কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টের সামনে সেই খেলাও টিকছে না। বিজয় শাহের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তার ভাষা নিয়ে হাইকোর্ট অসন্তুষ্ট। কোর্টের বক্তব্য, এফআইআর এমনভাবে লেখা হয়েছে যাতে মামলা খারিজ হয়ে যায়। আদালতে জানতে চায় এই এফআইআর কে লিখেছে। আদালত আরও জানিয়েছে, কোর্ট নিজেই এই তদন্তের তদারকি করবে। এছাড়াও নিরপেক্ষ পদক্ষেপ নিশ্চিত করতেও বলা হয়েছে, তা না হলে ডিজিপিকে আদালত অবমাননার মুখে পড়তে হবে। বিজেপি নেতা মন্ত্রীরা এবার থেকে একটু ভেবেচিন্তে কথা বলার অভ্যেস করবেন কি? রাজনীতিকে ঘিরে পারিবারিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখনো রাজনীতির সঙ্গে সঙ্গে আদালত কিন্তু প্রত্যেকটি জায়গায় শেষ পর্যন্ত চলে আসছে। আর সাম্প্রতিক অতীতে এই অপারেশন সিঁদুরের আগে দেশ যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি দেশে আগুন জ্বলেছিল তা হচ্ছে ওয়াকফ। আর সেই ওয়াকফের আগুন কিন্তু এখনো দেশে ধিকি ধিকি জ্বলেই চলেছে। আর সেই আগুন নেভাতেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সুপ্রিম কোর্ট। এর আগে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছিল, ঘোষিত কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার চরিত্র বদল করা যাবে না বা তাদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে না। অভিযোগ, আদালতের এই নির্দেশ থাকা সত্ত্বেও গত 25শে এপ্রিল উত্তরাখণ্ডের দেহরাদুনে একটি ওয়াকফ সম্পত্তিভুক্ত দরগা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। তারপরেই পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আইনজীবীদের মতে এই আচরণ আদালত অবমাননার শামিল।
2025 ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। ওই মামলায় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। ইতিমধ্যেই ঘোষিত কোনো ওয়াকফ সম্পত্তি আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার চরিত্র বদল করা যাবে না বা তাদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আদালতের এই নির্দেশ থাকা সত্ত্বেও অভিযোগ, গত 25শে এপ্রিল উত্তরাখণ্ডের দেহরাদুনে একটি ওয়াকফ সম্পত্তিভুক্ত দরগা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। 1982 সাল থেকে ওয়াকফ সম্পত্তি হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল দেহরাদুনের হযরত কমল শাহ দরগা। অভিযোগ, 25শে এপ্রিল রাতে অন্ধকারে দরগার বিস্তীর্ণ অঞ্চল বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ওয়াকফ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। স্থানীয় পুরসভা ও জেলা শাসকের অনুমোদন না থাকলে এই ধরনের দরগা ভাঙা যায় না। উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব, জেলা শাসক দেহরাদুন, সিটি ম্যাজিস্ট্রেট দেহরাদুন, পুর কমিশনার দেহরাদুন। আইনজীবী মহলের মতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও উত্তরাখণ্ড রাজ্যের এই ধরনের সিদ্ধান্ত আদালত অবমাননা শামিল। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।